দেখতে দেখতে বিকাল পেরিয়ে সন্ধে হয়ে গেছে। জান্নাতের সামনে আরিয়ান একবারও আসে নাই। জান্নাত আরিয়ানকে অনেক খুঁজেছে, কিন্তু সামনে পায় নাই। তাই আন্টির কাছে যেয়ে বলল জান্নাত, আন্টি, আপনি কি আরিয়ানকে কোথাও দেখেছেন? দেখো, বিয়ে বাড়িতেই কোথাও আছে হয়তো, বা ছাদে বসে আছে। ঠিক আছে। জান্নাত আস্তে আস্তে ছাদে উঠতেছে। ছাদে উঠে জান্নাত যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। না চাইতেও জান্নাতের চোখ দিয়ে পানি পড়তেছে। ইচ্ছে করছে ওখান থেকেই পালিয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন কি এমন দেখলো জান্নাত। বাহ, অনেক ভালো আরিয়ান, কথাটা বলে দিল এক দৌড়। আমি পেছনে তাকিয়ে দেখি জান্নাত কান্না করতে করতে চলে গেল। কি হলো আরিফা? কিছু না বেবি, এমনি হয়তো। হবে হয়তো। জান্নাত সোজা নিজের রুমে যেয়ে বসে কান্না করছে। জান্নাত ভাবছে কিভাবে পারলো আরিয়ান তাকে ঠকাতে। বসে কান্না করছে আর তখনকার স্মৃতিগুলো চোখের সামনে ফুটে উঠছে। ছাদে উঠে দেখলাম আরিয়ান আরিফাকে কিস করতেছে, যা দেখে ওখানে আর থাকতে পারলাম না, নিজের রুমে চলে আসলাম আর এখন কান্না করতেছি। আরিয়ান আর আরিফা অনেক গল্প করতেছে। আরিয়ান হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে বলল, ও, রাত 12টা বেজে গেছে। জান্নাতকে খাবার খেয়ে দিতে হবে। আরিফা, তুমি রুমে চলে যাও। কেন বেবি, জান্নাত কি নিজের হাতে খেতে পারে না? কিন্তু আমার জান্নাতের কেয়ার করতে অনেক ভালো লাগে, ওকে খাইয়ে দিতেও ভালো লাগে। জান্নাত যে আমার বেঁচে থাকার একমাত্র লক্ষ্য। মনে মনে ভাবছি ওই জান্নাতকে আমি তোমার জীবন থেকে আমি সরিয়ে দিব। আমার জায়গা ওর জন্য দিতে পারবে না। তার জন্য যা করতে হয় আমি তাই করব। এ আরিফা, এত কি ভাবছো? যাও রুমে যাও। কিছু না। আরিয়ান ও আরিফা যে যার রুমে চলে গেল। আরিয়ান রুমে এসে দেখে জান্নাত রুমে নাই। কি ব্যাপার, জান্নাত গেল কোথায়? আমি সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজছি জান্নাতকে, কিন্তু কোথাও পাইনি। এত চিন্তা করিস না তো বাবা, হয়তো বাড়িতেই আছে, তুই ঠিক করে খুঁজিস নাই। আমি সব জায়গাতেই খুঁজেছি, জান্নাত কোথাও নেই। আন্টি, জান্নাতকে এনে দেন আন্টি, প্লিজ। তুমি ব্যালকনিতে দেখো তো, জান্নাত ওখানে নাই তো আবার। আমি দেখি নাই বেলকনিতে। আরিয়ান তাড়াতাড়ি রুমে এসে বেলকনিতে দেখলো জান্নাত দোলনায় বসে ঘুমিয়ে আছে। হঠাৎই জান্নাত জড়িয়ে ধরায় জান্নাতের ঘুম ভেঙে গেল। জান্নাত তাকিয়ে দেখে আরিয়ান জড়িয়ে ধরে আছে। তাই জান্নাত বলল, আপনি এভাবে আমাকে ধরেছেন কেন? ছাড়েন বলছি। একদম চুপ থাকো, নাহলে চর মেরে তোমার দাঁত ফেলে দেবো। বেয়াদব কোথাকার, কতক্ষণ ধরে খুঁজতেছি তোমায়, তুমি জানো? আমাকে খোঁজার কি আছে? আমি কি হারিয়ে গেছি নাকি? চুপ থাকতে বলছি কিন্তু। থাকবো না চুপ? কিসের জন্য চুপ থাকবো? আপনি আমার থেকে দূরে যান। তুই কি জীবনে ভালো হবি না? তুই জানিস তোকে কখন থেকে খুঁজতেছি আমি? পাগলের মতো সারা বাড়ি খুঁজে বেরিয়েছে। কোনো কথা বলছি না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আরিয়ান জান্নাতের কথার মধ্যে আন্টি চলে আসলো। আন্টি সে বলল, যাক, তোমাকে পাওয়া গেছে মা। তোমার জন্য তো আরিয়ান বাবা পাগল হয়ে গেছে। আরিয়ানকে না বলে কোথাও যেও না। তোমরা দুজন নিচে আসো, আমি খাবার দিচ্ছি। আন্টি চলে গেল। আরিয়ান বলল, চলো নিচে খাবার খেতে যাই। আর সরি চর মারার জন্য। আমার রাগের মাথায় মাথা ঠিক ছিল না, তাই ভুল করে চর মেরেছি। আমি আপনার সাথে খাবার খাবো না, একই রুমে থাকবো না। আপনি এখনই বড় আব্বুকে ফোন দিয়ে বলুন আমাকে যেন নিয়ে যায়। কেন, কি হয়েছে? চর মারার জন্য তো সরি বলেছে, তা রাগ কমাতে পারছো না? শুধু যদি চর মারার জন্য হতো তাহলে ঠিকই ছিল, কিন্তু আপনি একটা লুচ্চা। আপনার মতো লুচ্চার সাথে থাকবো না আমি। জান্নাতের কথা শুনে অবাক হয়ে তা বললাম, কি করছি আমি? কি করেন নাই তাই বলেন। তখন ছাদে আপনি কি করছিলেন আরিফার সাথে? কোনো কিছু করে নাই তো। বাহ, অনেক ভালো। আমি নিজের চোখে দেখছি আপনি আরিফাকে কিস করেছেন, তাও বলছেন কিছু করেন নাই। তুমি যা দেখছো সব কিছু ভুল। আরিফের চোখে ময়লা ঢুকেছিল, তাই আমি দেখছিলাম ময়লা আছে কিনা। বাহ, ভালোই মিথ্যা বলতে পারেন আপনি। তোমার প্রমাণ চাই তো? প্রমাণ দিলে তো আমাকে বিশ্বাস করবা। তাহলে চলো আরিফের রুমে।
আরিয়ান আর জান্নাত চলে যায় আরিফার রুমে। দরজা লক করার পরে আরিয়া দরজা খুলে দেয়। আরিফা বলল, কি হলো বেবি, এত রাতে আমার রুমে কেন, সাথে জান্নাত আবার? তখন ছাদে দাঁড়িয়ে তোমার সাথে আমি কি করেছিলাম সত্যি করে বলো আরফা। আমার চোখে ময়লা ঢুকছিল, তাই পরিষ্কার করে দিচ্ছিলে, কিন্তু কেন? জান্নাত, বিশ্বাস হয়েছে তোমার? জান্নাত কিছু বলতে যাবে কিন্তু তার আগে আরিয়ান চলে গেল। জান্নাত আর কিছুই বলতে পারলো না। জান্নাত যখনই আরিফার রুম থেকে বের হয়ে যাবে, আরিফা বলল, জান্নাত, তোমার সাথে আরিয়ানের কি সম্পর্ক? আরিয়ানের সাথে আমার যে সম্পর্ক হোক না কেন, সেটা আমি তোমাকে বলতে যাব কেন? ঠিক আছে, বলতে হবে না, তবে আমার কথা শুনে রাখো, তুমি আরিয়ানের থেকে দূরে থাকবে, কারণ আমি আরিয়ানকে ভালোবাসি, আর আমার ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারি, প্রয়োজন হলে কাউকে শেষ করেও দিতে পারি। বাহ, অনেক ভালো। আরিয়ানের সামনে সবসময় ভালো ইনোসেন্ট মেয়ে হয়ে থাকো। একটা কথা শুনে রাখো ভালো করে, তোমার মতো মেয়েকে আরিয়ানের জীবনে আমি আসতে দিব না। এর জন্য যা করতে হয় আমি তাই করব। জান্নাত কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। নিজের রুমে যেয়ে আরিয়ানকে খুঁজতে শুরু করলো, কিন্তু রুমে আরিয়ান নাই। ছাদেও চলে গেল, সেখানেও আরিয়ান নেই। মন খারাপ করে জান্নাত ভাবতে থাকলো। আজকে আরিয়ানের সাথে রুড বিহেভ একটু বেশি করে ফেলেছি। আরিয়ান, তুমি কোথায়? ছাদে এক সাইডে দাঁড়িয়ে এই কথা ভাবছিল। মামুনি, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? আরে এমন সময় আন্টি আসলো আর বলল, আমি আন্টিকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিলাম আর বললাম, আরিয়ান কোথায় আন্টি? আরিয়ানকে আমার কাছে এনে দিন প্লিজ। ও যে আমাকে ভুল বুঝছে। পাগলি মেয়ে, এভাবে কান্না করে কেউ? আরিয়ান গিয়ে দেখো বাগানে বসে আছে। সত্যি আন্টি? পাগলি, যাও। জান্নাত উঠে দিল এক দৌড়, বাগানে যেয়ে খুঁজতে শুরু করলো আরিয়ানকে। অনেক খোঁজার পরেও আরিয়ানকে দেখতে পাচ্ছে না। তাই রাগে দুঃখে বাড়ি ফিরে যখনই আসবে, পুকুর পাড়ে চোখ গেল জান্নাতের। কেউ একজন বসে আছে। জান্নাত আর বুঝতে বাকি নাই আরিয়ান ছাড়া আর কেউ না। তাই আরিয়ানকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। হঠাৎ করে এমন জোরে ধরো কে? পেছনে তাকিয়ে দেখি জান্নাত, তাই বললাম, ছাড়ো আমাকে। ছাড়বো না। ছাড়ার জন্য কি ধরেছি আমি? আমার মতো লজ্জা আমাকে ছেলেকে জড়িয়ে ধরবে তুমি? একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি যাকে তাকে ধরি নাই, আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরেছি। এতে তোমার সমস্যা কোথায়? কেন? এসব কি বলছো? কে তোমার হাজব্যান্ড? এত না বোঝার ভান করো না প্রিয়, তুমি এতটা অবুঝ নও। ঠিক আছে না, বলছি, আর ভান করবো না। এবার ঠিক করে বলো, তুমি আমাকে হাজব্যান্ড বললা কেন? হাজবেন্ডকে হাজবেন্ড বলবো না তো কি বলবো, ভাইয়া? ভাইয়া ডাকবে তো এমন চোট দেবো না যে ভাইয়েরা ডাকা বের হয়ে যাবে। বেয়াদব কোথাকার। ঠিক আছে স্যার, আর ডাকবো না ভাইয়া। সরি হাজবেন্ড। তুমি কিন্তু এখনো বলো নাই কেন আমাকে হাজব্যান্ড ডাকলে। আমাদের বাড়ি থেকে যখন এখানে আসছিলাম তখন তুমি আমার কাছে একটা কাগজে সাইন করে নিয়েছিলে, আর ওটা যে রেজিস্ট্রি ম্যারেজ কাগজ ছিল আমি জানি। জান্নাতের কথা শুনে কিছুটা অবাক হয়ে যায় আরিয়ান। আরিয়ান বলল, তুমি যখন জানতে ওটা রেজিস্ট্রি ম্যারেজের কাগজ, তখন সাইন করলে কেন? কারণটা না হয় আজকে নাই বললাম, অন্য কোনো সময় বলবো। ঠিক আছে, যখন বলছে তখনই বলো, কিন্তু এখনো কি এভাবে জড়িয়ে ধরেই থাকবে? তখন জড়িয়ে ধরেছিল সে নিজেও ভুলে গিয়েছিল। আরিয়ানের মুখ থেকে এ কথা শুনে বেচারা অনেক লজ্জা পেয়েছে। তাই আরিয়ানকে ছেড়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। আরিয়ান বলল, এত লজ্জা পেতে হবে না বউ, যেহেতু তুমি জানো তাহলে আর কি, কোনো সমস্যা থাকলো না। সত্যি বলতে আজকে অনেক শান্তি লাগছে, এইটা ভেবে যে তুমি আমাকে ভুল বোঝো নাই। আমরা কালকে আচ্ছা, এখন ওইসব কথা রাখো, আর আমরা বাড়ি যাব কবে সেটা বলো। কালকে বাড়ি চলে যাব। আজকে রেডি থাকো, বিকেলে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আরিয়ান আর জান্নাত কথা বলছে, কেউ একজন তাদের কথা আড়াল থেকে শুনছে।
তা হয়তো আরিয়ান আর জান্নাত জানে না। সে কেউ না, আরিফা। আরিফা মনে মনে ভাবে, আমি যদি আরিয়ানকে না পাই তাহলে তোমাকেও পেতে দেব না জান্নাত। বিকেলের জন্য প্রস্তুত থেকো তোমরা দুজন। সারাদিন বিয়ে বাড়িতে আনন্দ করে কেটে গেল। আরিয়ানের কথা ছিল বিকালে জান্নাতকে নিয়ে বের হবে, তাই জান্নাত রেডি হয়ে বসে আছে। কিন্তু আরিয়ানের কোনো দেখা নেই, তাই বেচারি আরিয়ানের 14 গোষ্ঠীকে ইচ্ছা মতো বকছে। জান্নাত যখন আনমনে আরিয়ানের কথা ভাবছে, ওই সময় আরিফা আসলো আর বলল, বাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে। কোথাও যাবে নাকি? আরিয়ানের সাথে ঘুরতে যাব। আরিফা আর জান্নাতের কথার মাঝে আরিয়ান চলে আসলো আর বলল, যখন জান্নাত চলো। আর সরি দেরি হওয়ার জন্য। আশা করি খুব বেশি একটা অপেক্ষা করেনি তোমায়। চলো। যখনই জান্নাত তার আরিয়ান বের হবে, তখন আরিফা বলল, আমিও তোমাদের সাথে যেতে চাই, আমাকেও নিয়ে চলো প্লিজ। আরিফার কথা শুনে জান্নাত কিছুটা অবাক হয়। জান্নাত কিছু বলতে যাবে, তার আগেই আরিয়ান বলল, সরি আরিফা, আজকে তোমাকে নিয়ে যেতে পারবো না। অন্য এক সময় তোমাকে নিয়ে যাব। আশা করি বিষয়টা রাগ হবে না। না ঠিক আছে, তোমরা যাও। আরিয়ান আর জান্নাত গাড়ি নিয়ে বের হয়ে গেল। বেশ কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করার পর জান্নাত বলল, আমরা কোথায় যাচ্ছি? ওইটাই তো তোমার জন্য সারপ্রাইজ। খুব চেনা একটা জায়গায় যাচ্ছি, আশা করি তোমার ভালো লাগবে। আর কতক্ষণ সময় লাগবে যেতে আমাদের? এই তো চলে আসছে, আর 5 মিনিট। কিছুক্ষণ যাওয়ার পর আরিয়ান আর জান্নাত গাড়ি থেকে নেমে পড়লো। জান্নাত তো গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে অনেক বেশি অবাক। আপনারা হয়তো ভাবছেন বাড়ি থেকে এত অবাক হওয়ার কি আছে। তাহলে বলা যাক, জান্নাতের বাবা মা যখন বেঁচে ছিলেন তখন জান্নাতরা আলাদা বাড়িতেই থাকতেন, আর আজকে আরিয়ান সেই বাড়িতে জান্নাতকে নিয়ে আসছে। যখন জান্নাতের বাবা মা মারা যায়, তারপর থেকে আরিয়ানের বাসায় হয় জান্নাতের বাসা। আজ প্রায় অনেক বছর পর জান্নাত এই বাড়িতে আসছে। জান্নাত খুশিতে আরিয়ানকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। আমি যে কতটা খুশি আপনাকে বলে বোঝাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু এই বাড়িটা এইভাবে সাজানো হচ্ছে কেন? এই বাড়িটাকে দেখে তোমার কি মনে হয়? এত সুন্দরভাবে সাজিয়েছে যেন মনে হচ্ছে বিয়ে হবে কারো, বিয়ে বাড়ি। জান্নাত আর আরিয়ানের কথার মাঝে আরিয়ানের বাবা মা বাড়ির ভিতর থেকে বের হয়ে আসলেন। তারা আরিয়ানকে বলল, তোর কি কোনো বিবেক নাই? হ্যাঁ, একটু পরে বিয়ে শুরু হয়ে যাবে, আর এখন আসলে তোরা? তাড়াতাড়ি ভেতরে চল। আরিয়ানের আব্বু, বিয়ের দিনও আমার ছেলেটাকে বকছো তুমি? আমার ছেলের মামুনি এইসব কি বলছো? কার বিয়ে? কিছুটা অবাক হয়ে বললাম। কি? আমার ছেলের বিয়ে, আর কার বিয়ে হবে শুনি? মেয়েকে? আরিয়ান তুমি কি জানাও নাই তোমার আমার কথা? এতদিন অনেক শাস্তি দিয়েছ, তাই একটু মজা করার জন্য বললাম। আমি মনে হয় বোকা পুরুষ যে প্রথম বিয়ে করে এখনো বাসা করতে পারলাম না, আবার দ্বিতীয় বিয়ের জন্য আজকে রেডি হব। দাঁড়াও, তোমাকে বিয়ে করাচ্ছি। জান্নাত আশেপাশে লাঠি খুঁজতেছে। অনেক খুঁজে একটা বাঁশের মতো কিছু পেল। লাঠি নিয়ে আরিয়ানের সামনে গিয়ে বলল, খুব বিয়ে করার শখ তোমার, তাই না? আজকে তোমার সব শখ আমি বের করব। আম্মু, বাচ্চা তোমার বৌমার হাত থেকে তোমার আদরের ছেলেকে মেরে ফেলবে। ঠিকই আছে, আর বলো, বৌমার সামনে দ্বিতীয় বিয়ের কথা? তোমার বউ তো শুধু হাতে লাঠি নিয়েছে, আমার বউ তো এতক্ষণ ছুরি নিয়ে দৌড়তো আমার পেছনে। তোমার কি দ্বিতীয় বিয়ে করার শখ আছে নাকি? বউ, শখ থাকলে বলতে পারো, সমস্যা নেই। তুমি আর আমি আজকে একসাথে বিয়ে করব। ছেলে হয়ে মায়ের সংসার ভাঙছিস বেয়াদ্দপ! বৌমা, তোমাকেই বলছি, এই যে বেয়াদ্দপকে শিক্ষা দিবা, যাতে তুমি থাকতে দ্বিতীয় কারো দিকে চোখ না যায়। তার বলতে আম্মু, আপনার ছেলে কত বড় বাটপার তা আপনি জানেন আম্মু? আমি আবার কি করলাম? বিয়ের কথাই তো বলছিলাম। বিয়ে করে কি হারাম নাকি? বউ আছে তারপর বিয়ে করতে চাইছেন, আবারও তো এটা হারাম না তো কি? হ্যাঁ, আমি এক বউকে দ্বিতীয়বার বিয়ে করেছি, এতে সমস্যা কোথায়? কি? বউ, অনেক হয়েছে মজা করা। আরিয়ান, তুই চল আমার সাথে, তোকে রেডি করাতে হবে।
জান্নাত তুমি চলো আমার সাথে, তোমাকে আমি রেডি করিয়ে দেব আজকে। জান্নাতকে নিয়ে গেল রেডি করার জন্য। জান্নাতকে প্রায় অনেকক্ষণ ধরে রেডি করানো হলো। জান্নাতের সাজ কমপ্লিট হওয়ার পর আরিয়ানের আম্মু বলল, দেখো তো মা কেমন লাগছে তোমাকে। আম্মু তুমি যেমনই সাজাও না কেন আমি জানি আমাকে অনেক সুন্দর লাগছে। ছোটবেলা থেকেই মা বাবার ভালোবাসা পাইনি, তোমরাই আদর ভালোবাসা দিয়ে বড় করেছো। এখন কান্না করে সাজ নষ্ট করবে তাই তো? তুমি সাজিয়েছো সেটা কি এত সহজে নষ্ট হয়? এখন চলো নিচে যাওয়া যাক, সবাই অপেক্ষা করছে, কাজী সাহেব চলে এসেছেন। জান্নাতকে অনেক বড় ঘোমটা দেয়া হলো। জান্নাতকে বসানো হলো আরিয়ানের পাশে। কাজী সাহেব বিয়েটা শুরু করলেন। মা, তুমি যদি বিয়েতে রাজি থাকো তাহলে 3 কবুল বলো। এই সময় হয়তো যে কোনো মেয়েই সংকোচ বোধ হয়, কিন্তু আমি একটা না 3 বার কবুল বলে দিলাম। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত তোমার হাত ধরে রাখবো। মৃত্যু ছাড়া আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। সবাইকে সাক্ষী রেখে বললাম। আমিও কথা দিলাম কোনো সময় তোমার থেকে দূরে যাব না, সারা জীবন ভালোবেসে যাব। বিয়ে পড়ানো শেষ করে খাওয়া দাওয়া শেষ করে জান্নাতকে ফুলসজ্জা ঘরে দিয়ে আসা হলো। জান্নাত একটু ঘোমটা রুমটা দেখে নিল। সত্যি আজকে আরিয়ানের রুমটা অনেক সুন্দর লাগছে, কেউ আছে বলে মনে হচ্ছে। তাই তাড়াতাড়ি আবারও ঘোমটা দিয়ে বসে রইল আগের মতো। রুমে প্রবেশ করে দেখি জান্নাত খাটের মাঝখানে বধূ সেজে বসে আছে। জান্নাত যদিও বা মুখ দেখতে পারছি না, তারপরও মনে হচ্ছে লাল পরে বসে আছে খাটের মাঝখানে। আরিয়ান খাটে উঠে বসলো। জান্নাত আরিয়ানকে সালাম করলো। জান্নাতের ঘোমটা সরিয়ে বলল, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার মনে। তার সালাম করবে না কোনো সময়। কিন্তু সবাই যে বলে ফুলসজ্জার রাতে হাজবেন্ডকে সালাম করতে হয়। তা বলতেই পারো, কিন্তু আমি চাই না তুমি আমাকে সালাম করো। শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। তুমি একজন মানুষে অপর মানুষের কাছে মাথা নত করবে কেন? কিন্তু এটাই তো নিয়ম। আমি এসব মানি না। আচ্ছা চলো বেলকনিতে দাঁড়িয়ে রাতে চাঁদ দেখি। আরিয়ান আর জান্নাত বেলকনিতে দাঁড়িয়ে আছে। তারা দুইজন প্রায় অনেকক্ষণই গল্প করে দাঁড়িয়ে। অনেক বেশি ঠান্ডা হওয়ার কারণে জান্নাত আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। আরিয়ানও জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জান্নাতকে আরিয়ান কোলে তুলে নেয়। বিছানাতে বসায়। তারপর গলার মালা, কানের দুল ইত্যাদি খুলে দেয়। আরিয়ান বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। জান্নাতকে শুইয়ে দিলাম, এরপর শাড়ির আঁচল ছড়িয়ে দিলাম। আরিয়ান অবলুপ্ত দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে থাকে। তারপর আস্তে আস্তে জান্নাতের উপর ভর ছেড়ে দেয়। জান্নাতের নাভিতে ডিপ কিস করে কয়েকটা। জান্নাত আরিয়ানের চুল টেনে ধরে শক্ত করে। জান্নাতকে পাগল করে তুলতেছে আরিয়ান। জান্নাতের গলায় মুখ গুজে অনেক কিস করে। আমি জান্নাতকে পাগলের মতো আদর করে যাচ্ছি। জান্নাতের সাথে রেসপন্স করছে। জান্নাতের 2 ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিলাম। কিস করতেছি অনবরত দুজন দুজনকে। আমার মাঝে অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। কেন জানি নিজেকে নিজের মধ্যে আটকে রাখতে পারছি না। অদ্ভুত ধরনের অনুভূতি কাজ করতেছে। আরিয়ান প্রায় অনেকক্ষণ যাবৎ কিস করলো। জান্নাতের শাড়িটা এক টানে খুলে ফেললাম। জান্নাত কিছুটা লজ্জা পেল। তখনই আরিয়ান শক্ত করে জড়িয়ে ধরে বলল, লজ্জা পেও না জান্নাত, আজকে তোমার লজ্জা ভাঙিয়ে দেবো আমি। কথাটা বলে আমি জান্নাতকে আদর করতে শুরু করলাম। আমাদের মাঝে আর দূরত্ব বজায় রাখলাম না। প্রতিটা স্বামী স্ত্রীর মাঝে যেমন মুহূর্ত আসে, আমাদের মাঝেও ঠিক তেমন একটা মুহূর্ত কাজ করছে। দুজনই প্রায় ফিজিক্যাল রিলেশনশিপের মাঝে ডুব দিল। প্রায় ঘন্টাখানেক দুজনে মিলন হলো। তাদের মিলন হওয়া শেষ হলে দুজনেই শুয়ে আছে। জান্নাত বলল, কোনো সময় আমাকে ছেড়ে চলে যাবে না তো? বিচার জন্য কি এত কাছে আসছে? তাও ভয় হয় যদি ছেড়ে চলে যাও। পাগলি, কোনো সময় যাব না। এখন একটু ঘুমাও, তোমার শরীর অনেক দুর্বল। এই আর সরি,
আমার এতটা তোমার সাথে মিলন হওয়া উচিত হয়নি, ভাবা উচিত ছিল এটা আমাদের প্রথম মিলন, তাই একটু বেশি কষ্ট হবে তোমার নিশ্চয়। কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আছে, কিন্তু কোনো সময় আমাকে ঠকিও না, সেটা সহ্য করার ক্ষমতা আমার নাই। কিন্তু থাকতে পারো, কোনো সময় এমন কিছু করবো না যাতে তুমি কষ্ট পাও। ভাবে আরো কিছুক্ষণ কথা বলে দুজনেই ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে ঘুম ভাঙলো জান্নাতের। জান্নাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে নিল। জান্নাত চুল ঝাড়ছে, পানির ছিটায় আরিয়ানের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি সামনে এক নীল পরী দাঁড়িয়ে আছে, তাই একটু দুষ্টুমি করতে মন চাইলো। জান্নাত চুল ঝাড়ছিল, এমন সময় আরিয়ান পিছন থেকে জড়িয়ে ধরলো। জান্নাতের ঘাড়ে মুখ গুজে বলল, দিন দিন তুমি অনেক সুন্দর হয়ে যাচ্ছে, এত সুন্দর রূপের রহস্য কি বলো তো? এত সুন্দর রূপের রহস্য তুমি? আরিয়ান কিছুটা অবাক হয়ে যায়, তাও বলে, মুরব্বীরা বলেন যে যাকে যত বেশি ভালোবাসে তার কাছে তাকে তত বেশি সুন্দর লাগে। তুমি যেহেতু আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই আমাকে এত সুন্দর লাগে তোমার। হয়তো বা হবে। আমার একটা জিনিস চাই, দেবা? কি? তোমার ঠোঁটে মিষ্টি একটা কিস করতে চাই। কি যে বলো না দুষ্টু একটা, জ্বালিয়েছো অনেক। এখন যাও ফ্রেশ হয়ে আসো। আগে কিস করতে দিবা, তারপরে যাব, নাহলে যাব না। ঠিক আছে? আমি দেব না কিস করতে, তবে তুমি চাইলে নিজে করতেও পারো, নাও করব না। তুমি যখন যাচ্ছ তখন আমি নিজেও করব। জান্নাতের কোমরে হাত রেখে শক্ত করে জড়িয়ে ধরেছি, জান্নাতের ঠোঁটে কিস করলাম। জান্নাত অনেক ছোটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ছাড়া পাচ্ছে না। কিছুক্ষণ পর আরিয়ান ছেড়ে দিল আর বলল, তুমি অনেক ভালো, তুমি অপেক্ষা করো 5 মিনিট, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। আরিয়ান গোসল করতে চলে গেল। জান্নাত রুমটা সুন্দরভাবে গুছিয়ে নেয়। আরিয়ান গোসল শেষ করে দেখে রুমটা অনেক সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আরিয়ান বলল, তোমাকে এই সব গোছানোর কাজ করতে হবে না, বাড়িতে অনেক লোক আছে। নিজের সংসার নিজে গোছাবো, এর জন্য লোক লাগবে নাকি? আমি একাই 100 হয়েছে, আর প্রশংসা করতে হবে না। চলো নাস্তা করতে যাই। দুজনেই চলে গেল নাস্তা করতে। যে দেখে সবাই নাস্তা করতেছে, তাদের দেখে আব্বু আম্মু বলল, বসো বৌমা, নাস্তা করো। জি আব্বু। আরিয়ান তুইও বস, নাস্তা কর। তারা দুজনই বসে নাস্তা করতেছে। এমন সময় আরিয়ানের ফোন আসলো। আরিয়ান কিছু কথা বলে অনেকেই উত্তেজিত হয়ে পড়ল। তাই দেখে আরিয়ানের আব্বু বলল, হয়েছে? আব্বু, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা শুনি? আব্বু, আরিফা সুইসাইড করেছে। কি বলছো এসব? ঠিক বলছে, আরিফ এখন হসপিটালে। তাহলে চলো আমরা দেখি করি আসি, হঠাৎ করে মেয়েটা সুসাইড করার চেষ্টা করলো কেন? চলো আব্বু। ঠিক আছে, আমিও যেতে চাই, কিছু মনে না করলে আমি যেতে পারি? ঠিক আছে, চলো। আরিয়ান, জান্নাত, শ্বশুর শাশুড়ি সবাই বের হয়ে গেল। প্রায় 1 ঘন্টা জার্নি করার পর হসপিটালে পৌঁছালো। সবাই তাড়াতাড়ি আরিফার আব্বুর কাছে গেল। আরিয়ান জানতে চাইলো, আঙ্কেল, হঠাৎ করে আরিফার কি হলো যে সুইসাইড করতে গেল? আমরা জানি না বাবা, একটা নোট আছে তোমার জন্য। দেখি কি নোট। আঙ্কেল, আমাকে দেন, আমি পড়ি। আঙ্কেল, আমি জানি আরিয়ান, যখনই এই লেখাটা তোমার হাতে তখন আমি এই দুনিয়াতে নেই, কিন্তু বিশ্বাস করো আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি। এবার দেশে আসার মেন কারণ ছিল তোমাকে বিয়ে করা, আমার ভালোবাসার কথা তোমাকে জানানো। কিন্তু দেশে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম যেদিন আমি জানতে পারি তোমার বিয়ে হয়ে গেছে জান্নাতের সাথে। ওই দিন অনেক কষ্ট পাই, তারপরে তোমাকে পাওয়ার আশা ছাড়ি নাই। কিন্তু গত রাতে জানতে পারলাম তোমার আর জান্নাতের আবারও বিয়ে হয়েছে। যখন তোমাকে পেলাম না, তখন এই দুনিয়াতে বেঁচে থেকে কি করব? তোমাদের একসাথে দেখলে প্রতিনিয়ত আমি মরে যাচ্ছি, তাই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আর জান্নাত, তোমাকেও একটা কথা বলি, তুমি সত্যি অনেক লাকি। যাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসতাম তাকে পেলাম না, আর তুমি না চেয়েও পেয়ে গেলে।
বেঁচে থাকুক তোমাদের ভালোবাসা, আর আমার জন্য দোয়া করো। ইতি, আরিফা। আরিফার সুইসাইড নোট শুনে কান্না করতেছি। স্তব। বললাম, বিশ্বাস করেন আঙ্কেল, আমি সব কিছুই জানতাম না। আরিফা যে কখনো আমাকে ভালোবাসতো এটাও জানতাম না। আমি ওকে বন্ধুর চোখে দেখতাম। বাবা, আমার মেয়েটা শেষ হয়ে গেল। ও আমাদের কথা একবারও ভাবলো না, চলে গেল দূর অজানা দেশে। বন্ধু, কান্না করিস না, যা হওয়ার হয়ে গেছে। আরিফা জানাজা পড়াতে হবে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আমি তাদের মাঝখানে না আসলে হয়তো বা এটা হতো না। নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে। আরিয়ানকে বললাম, আমার জন্য সব কিছু হয়েছে। একদম নিজেকে দোষী ভাববে না। তুমি তো কিছুই জানতে না বা বুঝতেও পারোনি যে এমন কিছু হবে। আমি জানতাম আরিফা তোমাকে পছন্দ করতো, ভালোবাসতো, কিন্তু এমন কিছু যে করবে তা জানতাম না। এখন কান্না করে কিছু হবে না, যা হওয়ার হয়ে গেছে। সবাই মিলে আরিফের জন্য দোয়া করতে হবে। আরিফার লাশ মর্গ থেকে নেওয়া হলো। বাড়িতে এসে শেষ গোসল করানো হলো। দুপুরবেলা জোহরের দিক দিয়ে জানাজার নামাজ আদায় করা হলো। আরিফাকে কবর দিয়ে সবাই চলে গেল। আরিফার বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়েছে তার জন্য। তারা কেউ ভাবতেই পারে নাই আরিফা এমন একটা কাজ করবে। আরিয়ান ও জান্নাতকে নিয়ে নিজের বাসায় চলে আসছে, কারণ জান্নাতও নিশ্চুপ হয়ে আছে। বাড়িতে ফিরে সবাই হালকা খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। সারাদিন সবাই অনেক ক্লান্ত ছিল, কিন্তু আরিয়ান আর জান্নাতের চোখে ঘুম নেই। জান্নাত বলল, আরিফা এমনটা না করলেও পারতো। কি যে বলবো, কিছু বলতে পারছি না। আরিফা যে কখনো আমায় ভালোবাসে সেটা আমি বুঝতেও পারিনি। আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। তুমি অনেক ক্লান্ত, ঘুমানোর চেষ্টা করো। আমি তোমার মাথা টিপে দিচ্ছি। এসব কথা আরিয়ান জান্নাতের মাথা টিপে দিল। জান্নাত কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। সারাদিন মেয়েটা অনেক কানাকাটি করেছে, কিছুটা সময় তো নিজেকে দোষারোপ করেছে। আরিয়ানও মনে মনে অনেক কষ্ট পেয়েছে। দেখতে দেখতে প্রায় একটা বছর পার হয়ে গেল। আরিয়ান আর জান্নাত এখন সুন্দরভাবে সংসার করছে। তাদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। আরিয়ান সব সময় জান্নাতের খেয়াল রাখে, অনেক বেশি কেয়ার করে। আজকে জান্নাতের ডেলিভারি। জান্নাত অনেকটা ভয়েই আছে। জান্নাত বলল, আরিয়ান, আমার না খুব ভয় হচ্ছে। একটু পরে আবার ডেলিভারি, কিন্তু কেন জানি মনে হয়েছে তোমার কাছে ফিরে আসতে পারবো না। বলবি না পাগলি, সব ঠিক হয়ে যাবে, মনে সাহস রাখো। জান্নাতকে ওটিতে নিয়ে যাওয়া হলো। আরিয়ান বসে অপেক্ষা করতেছে কোন সময় ডাক্তার বের হবে। বাড়ির সবাই অপেক্ষা করতেছে, কিন্তু আরিয়ানের ভয় হচ্ছে জান্নাতের বলা কথাটা না ঠিক হয়ে যায়। এসব ভাবছে আর আল্লাহর কাছে বারবার দোয়া করতেছে যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, জান্নাত সুস্থ থাকে। প্রায় 2 ঘন্টা পর ডক্টর বের হলো। তাড়াতাড়ি ডক্টরের কাছে যেয়ে বলল, ওয়াইফ কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক খুশির খবর, আপনার যমজ মেয়ে হয়েছে। সত্যি ডক্টর? আর আমার ওয়াইফ কেমন আছে? আপনার ওয়াইফ ভালো আছেন। কোথায় আছিস? তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়, আজকে সবাইকে মিষ্টি মুখ করাবো। আমি দাদু হয়েছি। আমি কি এখন দেখা করতে পারি? পারেন। আরিয়ান তাড়াতাড়ি চলে গেল জান্নাতের কেবিনে। যে দেখে জান্নাত ঘুমিয়ে আছে। জান্নাতের 2 পাশে 2টা ফুটফুটে মেয়ে শুয়ে আছে। আরিয়ান যে বাবুদের আদর করতেছে, এমন সময় জান্নাত জেগে ওঠে। জান্নাত বলে, আমাকেও তো একটু আদর করতে পারো। পাগলি, তোমার জন্য বাবা হয়েছে, তোমাকে আবার আদর করবো না তা কি হয়? আমার আদরের ভাগ বসালো আমার মেয়েটা। তোমার কি হিংসা হচ্ছে নাকি? হয়তো অনেক। তোমার জায়গা কেউ নিতে পারবে না। আর ওরা তো আমাদের ভালোবাসার রূপ, আমার 2 মেয়ে। ঠিক বলছো। জান্নাতের কপালে ভালোবাসার পরশ দিয়ে কষ্ট করে বললাম, তোমাকে অনেক বেশি ভালোবাসি। আজ থেকে তোমার অনেক দায়িত্ব বেড়ে গেছে। আমার 2 মেয়েকেও দেখতে হবে আমার সাথে সাথে। পারবে তো? খুব পারবো মহাশয়, তুমি পাশে থাকলে সব পারবো। আমি বেশি ভালোবাসি তোমায়। আমিও তোমায় অনেক বেশি ভালোবাসি।